আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সঙ্গে থাকছি সেলিনা তাওহিদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি উজালা পেইন সংবাদ শিরোনাম। বিকৃত ইতিহাস তৈরি করে বিকৃত চরিত্র, মন্তব্য প্রধানমন্ত্রীর। শিশু কিশোরদের অপরাধমূলক কাজে জড়ানো রোধে নজর রাখার পরামর্শ। বিশিষ্ট নাগরিকদের সাথে কাল আলোচনায় বসছে সার্চ কমিটি, জনগণের মতামত পেতে নামের তালিকা নিয়ে গণশুনানির প্রস্তাব। বিএনপি নাম পাঠাবে কিনা সিদ্ধান্ত স্থায়ী কমিটির বৈঠকে। সার্চ কমিটি নিয়ে অসন্তুষ্টির কথা আবারও জানালেন রিজভী। পুলিশের সাময়িক বরখাস্ত কেবলই লোক দেখানো, দৃষ্টান্তমূলক শাস্তির পরিবর্তে অনেকের হয়েছে পদোন্নতি। দেখছিলেন উজালা পেইন্ট সংবাদ শিরোনাম। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিকৃত ইতিহাস তৈরি করে বিকৃত চরিত্র। শিশু কিশোরদের যেন কোনোভাবেই অপরাধমূলক কাজে না জড়ায় সেদিকে শিক্ষকদের সতর্ক থাকতে বলেন তিনি। শিশুদের জন্য সরকারের নেয়া মিড ডে মিল বাস্তবায়নে বিত্তবানদের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান প্রধানমন্ত্রী। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 2017 সালে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, সরকারের ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষাই মূল হাতিয়ার। গতানুগতিকের বাইরে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠায় সরকারের নানা উদ্যোগের কথাও বলেন প্রধানমন্ত্রী। আত্মবিশ্বাস বাড়াতে মুক্তিযুদ্ধেরই সঠিক ইতিহাস জানার তাগিদ দেন শিক্ষার্থীদের। পর না বলে পড়াশোনার প্রতি যাতে তাদের আকর্ষণটা বাড়ে সেই কাজটাই করতে হবে। ইদানিং কিছু কিছু শিশু কিশোরদের মধ্যে অপরাধ প্রবণতা দেখা যাচ্ছে, কাজে এগুলি বন্ধ করা, এটা শুধু শাসন করে নয়, সাথে সাথে আদর করে বুঝিয়ে সুঝিয়ে দরকার হলে কাউন্সেলিং করে তাদেরকে এই পথ থেকে বিরত থাকা। শিশুদের সুশিক্ষিত করে গড়ে তোলা সরকারের লক্ষ্য, এজন্য বাজেটে শিক্ষা খাতের বরাদ্দকে ব্যয় না ভেবে বিনিয়োগ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এখন যেমন স্কুল আমরা করে দিচ্ছি, আমরা বিনা পয়সায় বই দিচ্ছি, গার্জিয়ানদের বই কেনার খরচ লাগছে না, কাজে বাচ্চাদের একটু টিফিন দিয়ে দেওয়া অথবা স্কুলের পক্ষ থেকে টিফিনটা তৈরি করা বা গার্জিয়ানদের পক্ষ থেকে করা অথবা স্কুল কমিটি করা, এটা যে খুব কঠিন কাজ বলে আমি মনে করি না। এটা হচ্ছে একটু উদ্যোগ নেওয়া এবং আন্তরিকতার সাথে সাহায্য করা। আর তাছাড়া প্রত্যেক এলাকায় তখন বিত্তশালী মানুষের তারাও সাহায্য করতে পারে। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে স্কুল শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বিতর্কমুক্ত একটি নির্বাচন কমিশন গঠনে নাগরিক সমাজের সাথে আলোচনার এই উদ্যোগকে ইতিবাচক বলছেন বিশিষ্টজনেরা। সার্চ কমিটির প্রস্তাব করা নামের তালিকা উন্মুক্ত করে জনগণের মতামতের জন্য গণশুনানির ব্যবস্থা করার কথাও বলেছেন তারা। তবে সুশীল সমাজের সাথে শুধু আনুষ্ঠানিক বৈঠক নয়, তাদের মতামত গুরুত্ব পাবে এই আশাও তাদের। 6 সদস্যের সার্চ কমিটির প্রথম বৈঠকে রাজনৈতিক দলের কাছে 5 জনের নাম আহ্বানের পাশাপাশি বিশিষ্ট নাগরিকদের সাথে আলোচনার সিদ্ধান্ত হয়। সেই অনুযায়ী সোমবার বিকেল 4টায় কমিটি বসবে সাবেক বিচারপতি, সাবেক উপাচার্য, সাবেক নির্বাচন কমিশনার, শিক্ষাবিদ, স্থানীয় সরকার বিশেষজ্ঞ সহ 12 জনের সাথে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আমন্ত্রিত বিশিষ্টজনরা। গত সার্চ কমিটি যেটা হয়েছিল তারা এই উদ্যোগটি নেননি, এবারের সার্চ কমিটি এই উদ্যোগটি নিয়েছেন। যদিও আমি আছি তবু বলবো যে এটা কিন্তু অত্যন্ত ভালো একটা উদ্যোগ, কারণ ওনাদের কাজের স্বচ্ছতার জন্যে এটা অত্যন্ত ভালো উদ্যোগ। আমার প্রত্যাশা থাকবে যে এটা শুধু আলাপ আলোচনার খাতিরে আলাপ আলোচনা না হয় এবং যাদেরকে ডেকেছে রাজনৈতিক দল থেকে মতামত নিচ্ছে, রাজনৈতিক দলের থেকে নাম নিচ্ছে, এগুলো যেন প্রতিফলন ঘটে তাদের সিদ্ধান্তে। এবং একই সাথে আমার প্রত্যাশা থাকবে তারা কতগুলো সুনির্দিষ্ট ক্রাইটেরিয়ার ভিত্তিতে, সুনির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে তারা সিদ্ধান্ত নেয়। বিশেষজ্ঞরা বলছেন, আইন না করেই আবারও নির্বাচন কমিশন গঠন করতে যাচ্ছেন রাষ্ট্রপতি। তাই বিতর্কমুক্ত একটি নির্বাচন কমিশন গঠন জরুরি। এক্ষেত্রে সার্চ কমিটি জনগণের মতামতের জন্য গণশুনানি করতে পারে বলে মনে করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। তারা একটা শর্ট লিস্ট করতে পারে, শর্ট লিস্টের নামগুলো প্রকাশ করতে পারে, যাতে মানুষ তাদের সম্পর্কে কী জানে তারা প্রকাশ করতে পারে এবং একটা গণশুনানি হতে পারে। এবং এরপরে যাদের নাম তারা প্রস্তাব করবে তাদের কেন করলো, কোন যৌক্তিকতায়, একটা রিপোর্ট তারা তৈরি করে জনসমক্ষে যদি প্রকাশ করে প্রক্রিয়াটা স্বচ্ছ হবে।
গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের আর কোনো বিকল্প নেই বলেও মত তাদের। শারমিন ইব্রাহিম, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে বিএনপির নাম পাঠাবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত হবে দলের স্থায়ী কমিটির বৈঠকে, জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। রাত ৯টায় গুলশান কার্যালয়ে বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে বসছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব জানান, স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা শেষে সিদ্ধান্ত হবে নির্বাচন কমিশন পুনর্গঠনে সার্চ কমিটির কাছে নাম পাঠাবে কিনা, পাঠালে কাদের নাম পাঠানো হবে সে বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে। রিজভী আহমেদ বলেন, সার্চ কমিটি গঠনে রাজনৈতিক দলগুলোর মতামত উপেক্ষা করা হয়েছে। একতরফাভাবে সার্চ কমিটি গঠন করা হয়েছে। তারা আওয়ামী লীগের ছায়াসঙ্গী। যাদের দিয়ে সার্চ কমিটি করা হয়েছে তাতে জনমনে আশঙ্কা দেখা দিয়েছে, অতীতের মতো এবারও নির্বাচন কমিশন পুনর্গঠনে এক ব্যক্তির ইচ্ছার প্রতিফলন ঘটতে পারে। আরেক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাহেব বলেছেন, যেভাবে সরকারের প্রভাবিত ও আওয়ামী মনোভাবাপন্ন লোকদের দিয়ে সার্চ কমিটি করা হয়েছে, তাতে তাদের মাধ্যমে একটি নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠন হবে সেটি নিয়ে জনমনে যথেষ্ট সংশয় আছে। এই অনুসন্ধান কমিটি আওয়ামী শাসক গোষ্ঠীরই ছায়া সঙ্গী। নির্বাচন কমিশন গঠনে যে এক ব্যক্তির ইচ্ছার প্রতিফলন ঘটবে না সেটির সম্ভাবনা উড়িয়ে দেওয়ার কোনো অবকাশ নেই। সার্চ কমিটির সুপারিশ অনুযায়ী রাষ্ট্রপতি যে কমিশন গঠন করবেন তাতে পূর্ণ সমর্থন দেবে আওয়ামী লীগ, জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সার্চ কমিটির সদস্যদের নিয়ে বিএনপি নেতাদের কথা ও কাজে কোনো মিল নেই বলে মন্তব্য করেন তিনি। আগামী সংসদ নির্বাচন নারায়ণগঞ্জের মতো স্বচ্ছ করতে কমিশনকে আওয়ামী লীগ প্রয়োজনীয় সহযোগিতা দেবে বলেও জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রংপুর জেলা স্কুল মাঠে আওয়ামী লীগের রংপুর বিভাগীয় যৌথ কর্মী সভায় তিনি বলেন, দলে নেতা বাড়ছে, কর্মী কমছে, এটা দুর্ভাগ্যজনক। আদর্শের রাজনীতি করার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। চটে গেলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। জলবায়ু তহবিলে অর্থ যথাযথভাবে খরচ হচ্ছে কিনা সাংবাদিকদের এমন একটি লিখিত প্রশ্নে চটে গিয়ে কাগজে লেখা প্রশ্নটি ছিঁড়ে ফেলেন তিনি। প্রশ্নকারীকে রাবিশ আখ্যা দিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশে জলবায়ু তহবিলের অর্থ এত সুষ্ঠুভাবে খরচ হয় যা আর কোনো দেশে হয় না। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক কর্মশালায় অর্থমন্ত্রী আরও বলেন, জলবায়ুর পরিবর্তন মোকাবেলা করা বাংলাদেশের জন্য কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। এই পরিবর্তন মোকাবেলায় উন্নত দেশগুলোর জলবায়ু তহবিল আরও বৃদ্ধি করা জরুরি। মন্ত্রী আরও বলেন, এই খাতে যে তহবিল দেওয়ার কথা তা পাচ্ছে না বাংলাদেশ। গুণগত মান খারাপ। So I refuse to accept this question and I question the what should I say, the intention of the questioner. কে প্রশ্নটা করেছেন বলেন, এবং কোথায় গুণগত মান খারাপ দেখেছেন বলেন, সাহস থাকলে বলেন। I'm challenging you. You'll send me a piece of paper which I have torn into pieces because this is nonsense. নির্যাতনের ঘটনায় তাৎক্ষণিক সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ সদস্যের বেশিরভাগই রয়েছেন বহাল তবিয়তে। অভিযুক্ত অনেক পুলিশ সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তির বদলে হয়েছে পদোন্নতি। সাবেক পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ হাদিস উদ্দিন বলেন, পুলিশের হাতে নির্যাতনের ঘটনায় পুনরাবৃত্তি রোধে দৃষ্টান্তমূলক শাস্তি না হলে বাহিনীটি জনগণের আস্থা হারাবে। আর অপরাধ বিশ্লেষক শেখ হাফিজুর রহমানের মতে, বাহিনীটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসব ঘটনায় দায় এড়াতে পারেন না। গেল বছরের 10 জানুয়ারি ইয়াবা রাখার মিথ্যা অভিযোগে ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বিকে মারধর করে তৎকালীন মোহাম্মদপুর থানার এসআই মাসুদ শিকদার সহ কয়েকজন পুলিশ। ডিএমপির পক্ষ থেকে তাৎক্ষণিক সাময়িক বহিষ্কার করা হয় এসআই মাসুদকে। তদন্তের পর এসআই মাসুদের শাস্তি কি হয়েছিল তা জানা যায়নি। তবে এসআই মাসুদকে কিছুদিন পুলিশ লাইনে রাখার পর বদলি করা হয় তেজগাঁও শিল্পাঞ্চল থানায়। এই ঘটনার 5 দিনের মাথায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা পরিদর্শক বিকাশ চন্দ্র দাসকে নির্যাতনের অভিযোগ ওঠে যাত্রাবাড়ী থানা পুলিশের বিরুদ্ধে। তাৎক্ষণিক সাময়িক বরখাস্ত করা হয় এসআই আকাশকে। তদন্তের পর তারও শাস্তি কি হয়েছে তা জানা যায়নি। তবে আকাশ বর্তমানে মিন্টো রোডের ডিবিতে কর্মরত। সবশেষ 2 সাংবাদিক নির্যাতনের ঘটনায় শাহবাগ থানা পুলিশের সদস্য এরশাদ মণ্ডল সহ কয়েকজনকে সাময়িক বরখাস্ত করা হয়। পুলিশের যে কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠলেই করা হয় সাময়িক বরখাস্ত। আসলে পুলিশের আইনে সাময়িক বরখাস্তের শাস্তি কি, এমন প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয় সাবেক আইজিপি মোহাম্মদ হাদিস উদ্দিনের কাছে।
তাকে পোশাক পরতে দেওয়া হয় না, তাকে পুলিশ লাইন্সে অন্তরীণ রাখা হয়, সে অন্য কোথাও যেতে পারে না। পুলিশের যে গতানুগতিক কাজ সেটাও তাকে করতে দেওয়া হয় না। বেতন ভাতা এগুলি অর্ধেক হয়ে যায়। কিন্তু সাময়িক বরখাস্তের পরও অভিযুক্ত পুলিশ সদস্যর একই ইউনিটে কর্মরত থাকা বাহিনীর ইমেজ সংকট তৈরি করে বলে মন্তব্য হাদিস উদ্দিনের। একবার অপরাধ করলে দ্বিতীয়বার একই ইউনিটে পোস্টিং প্রিফারেবলি না করাই ভালো। তাতে যে ধরনের পুলিশ পাবলিক বা পুলিশ প্রেস সম্পর্ক থাকা বাঞ্ছনীয় সেটা হয়তো নাও হতে পারে এবং ফার্দার এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হতে পারে। পুলিশের হাতে নির্যাতনের দায় বাহিনীটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এড়াতে পারে না বলে মনে করেন অপরাধ বিশ্লেষক শেখ হাফিজুর রহমান। পুলিশের দায়িত্ব অবশ্যই থাকবে, সাথে সাথে যারা পলিসি মেকার এবং যারা সরকার পরিচালনা করেন তাদের দায়ও কিন্তু কম না। পুলিশের আমূল পরিবর্তন করা দরকার এবং লক্ষ্যটা হচ্ছে গণবান্ধব, পিপুল ফ্রেন্ডলি, সার্ভিস ওরিয়েন্টেড পুলিশ। পুলিশ সদস্যর এমন কর্মকাণ্ড বন্ধে পুলিশ আইনে সংস্কার জরুরি বলে অভিমত বিশ্লেষকদের। পুলিশের বিরুদ্ধে জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। সরকারের লাঠি। এদিকে শাহবাগে সাংবাদিক নির্যাতনের ঘটনায় দুঃখ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের আইজি AKM শহীদুল হক। রাজধানীর সূত্রাপুরে একটি স্কুলের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়, তদন্ত প্রতিবেদনে প্রমাণিত হলে কাউকেই ছাড় দেওয়া হবে না। এদিকে দুপুরে শরীয়তপুরের পালং তুলাসার সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনীতে আইজিপি AKM শহীদুল হক বলেন, যাচাই বাছাই করে দোষীদের দ্রুতই আইনের আওতায় আনা হবে। আইজিপি আরও বলেন, রাষ্ট্রের সব বিষয়ে জনসমক্ষে তুলে আনতে গণমাধ্যম কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাংবাদিক ও পুলিশের সাথে সবসময় সুসম্পর্ক থাকবে বলেও আশা প্রকাশ করেন পুলিশের প্রধান কর্তা। বাংলাদেশি ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলা সম্প্রচার বন্ধ চেয়ে করা রিট খারিজ করেছে হাইকোর্ট। এর ফলে এসব চ্যানেল সম্প্রচারে কোনো বাধা নেই বলেও জানিয়েছেন আইনজীবীরা। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি JBM হাসান সকালে এই সংশ্লিষ্ট রিটটি খারিজ করেন। পাশাপাশি এসব চ্যানেলের অনুষ্ঠানের কারণে সামাজিক মূল্যবোধ অবক্ষয় ঘটছে কিনা তা তদারকির নির্দেশ দিয়েছে আদালত। একই সাথে সম্প্রচার আইনের কোনো ধারা লঙ্ঘন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। রিটকারী আইনজীবী আদালতে বলেন, ভারতীয় এই চ্যানেলগুলোতে প্রচারিত বিভিন্ন ধারাবাহিক বাংলাদেশের সামাজিক ও পারিবারিক মূল্যবোধ ধ্বংস করছে। অন্যদিকে বিবাদী পক্ষের আইনজীবী বলেন, স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলা আইন মেনে বাংলাদেশে তাদের সম্প্রচার কার্যক্রম চালাচ্ছে। হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের কথা জানিয়েছেন রিটকারী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি বাংলাদেশিদের ওপর এই মুহূর্তে তেমন কোনো নেতিবাচক প্রভাব না ফেললেও আশঙ্কা থেকেই যাচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। বিশেষ করে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে যে সকল বাংলাদেশি রয়েছেন তাদের জন্য এই নীতি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা, বাংলাদেশের জন্য প্রস্তুতি নেওয়া জরুরি বলেও মনে করেন বিশ্লেষকরা। নির্বাচনের আগ থেকেই আলোচিত সমালোচিত যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের শুরুতেই মুসলিম অভিবাসীদের বিষয়ে কঠোর অবস্থানে তিনি। শুক্রবার পেন্টাগন থেকে জারি করা ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়, মুসলিম প্রধান সিরিয়া, ইরাক, ইরান, লিবিয়া, সুদান, ইয়েমেন ও সোমালিয়া এই 7টি দেশের অভিবাসীদের ঠিকানা হবে না যুক্তরাষ্ট্রে। একই সাথে দেশগুলির ভিসাধারীদেরও ঢুকতে দেওয়া হবে না আমেরিকায়। আন্তর্জাতিক অঙ্গনের বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ মনে করেন, ট্রাম্পের এই নীতি সমালোচিত। বিশেষ করে শরণার্থী বিষয়ে ট্রাম্পের কঠোর অবস্থান জাতিসংঘ সহ বিভিন্ন মহল নিন্দা জানাচ্ছে। এ পরিস্থিতিতে বাংলাদেশিদের জন্যও দুশ্চিন্তা রয়েছে বলেও মনে করেন এ বিশ্লেষক। কোনো কিছু উড়িয়ে দেওয়া যায় না, হতেও পারে যদি অবৈধের উপরেও যদি একটা প্রেশার আসে তাহলেও কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হব। সেটার ব্যাপারে বাংলাদেশ সরকার কি প্ল্যান নিচ্ছে দেখা দরকার। সেই হোমওয়ার্কটা যদি করা থাকে তা আমি মনে করি আমরা সামলাতে পারবো। আনপ্রেডিক্টেবল একজন প্রেসিডেন্ট কি বলে না বলে বোঝা মুশকিল, তবে আমাদের প্রিপারেশন নেওয়া উচিত। ট্রাম্পের এই নীতি এরই মধ্যে পর্যবেক্ষণ শুরু করেছেন দেশটিতে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত M হুমায়ুন কবির। বলেন, দীর্ঘমেয়াদে বাংলাদেশের জন্যও বিষয়টি ইতিবাচক নয়। বাংলাদেশি বা বাংলাদেশ এ নিয়ে
শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই এই মুহূর্ত পর্যন্ত। কিন্তু একটা বিষয় কিন্তু এখানে ডোনাল্ড ট্রাম্প বলে রেখেছেন যে তার প্রশাসন থেকে বলছেন যে এই যে লিস্টটা 7টা সেটা কিন্তু পরে আরও ইনক্লুড করা হতে পারে, অন্যান্য দেশের মধ্যে অন্তর্ভুক্ত করা হতে পারে, সেটা আমরা এখনও জানি না। আমরা যদি দেখি যে সাথে সাথে আরও 2 যোগ হয়েছে, আরও 2 যোগ হয়েছে, তাহলে আমরা বুঝতে পারবো যে এই পলিসিটা কিন্তু আস্তে আস্তে অন্য দেশকে অন্তর্ভুক্ত করছে। বাংলাদেশে তো অনেক লোক আছে যারা মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছে, কাজেই আমার ধারণা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং নীতি নির্ধারকরা বিষয়টা নিয়ে নিশ্চয়ই ভাবছেন। এদিকে ট্রাম্পের এই অভিবাসন নীতি নিজ দেশেই বিক্ষোভের মুখে পড়েছে, আর বৈধ ভিসাধারীদের জন্য নিষেধাজ্ঞা স্থগিতের আদেশ দিয়েছে মার্কিন আদালত। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। সিবিসি টাইল সংবাদ বিরতি নিচ্ছি। বাণিজ্য মেলার পরিবেশ দেখলেই বোঝা যায় বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেক দূরে গিয়েছে বললেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফ। কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে কফি আনান কমিশনের 3 সদস্য কথা বললেন 19 রোহিঙ্গা নারী পুরুষের সঙ্গে। দেখছিলেন বাংলা ভিশন সংবাদ। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেছেন কফি আনান কমিশনের 3 সদস্য। তাদেরকে লুট, আগুন আর ধর্ষণের বিবরণ দিলেন রোহিঙ্গারা। সকালে কমিশনের 3 সদস্য মিয়ানমারের নাগরিক উইনমরা ও আইলুইন এবং লেবাননের নাগরিক ঘাসান সালামে ঢাকা থেকে কক্সবাজারে পৌঁছান। সেখান থেকে উখিয়ার বালুখালী জঙ্গলে নতুন করে গড়ে ওঠে একটি রোহিঙ্গা শিবিরে যান। ওই শিবিরে ঘণ্টাব্যাপী অবস্থানকালে 19 জন রোহিঙ্গা নারী ও পুরুষের সঙ্গে কথা বলেন আনান কমিশনের সদস্যরা। মিয়ানমার সেনাবাহিনীর অত্যাচার, নির্যাতন ও দমন পীড়নের বর্ণনা দেন রাখাইন রাজ্য থেকে আসা রোহিঙ্গারা। তবে কমিশনের সদস্যরা এ ব্যাপারে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। প্রতিনিধি দলটির সঙ্গে ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বাকি বিল্লাহ সহ বিভিন্ন সংস্থা ও জেলা প্রশাসনের প্রতিনিধিরা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পরিবেশ দেখলেই বোঝা যায় বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেক দূরে গিয়েছে, এমনটাই মনে করছেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। সকালে বাণিজ্য মেলা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। বাংলাদেশিরা ফ্রিজ, রেফ্রিজারেটর থেকে শুরু করে লিফট থেকে শুরু করে তারা এখানে অ্যাসেম্বল করছে, নাহলে তৈরি করছে। এটা বিশাল আমাদের জন্য অর্জন। এবং মেলার পরিসর আরও অনেক বড়। গতবার আমি আসছিলাম, এবার থেকে অনেক বড়। দেশ এগিয়ে যাচ্ছে। এগুলি আপনারা যদি স্টলগুলিকে দেখেন তাহলে দেখবেন যে কোথায় দেশটাকে চলে যাচ্ছে। এটা আপনার একটা সার্বিক চিত্র বাংলাদেশের আপনারা পাবেন। রাজশাহীতে সামাজিক সাংস্কৃতিক পরিবেশ এবং প্রত্নতত্ত্ব অবকাঠামোর উন্নতি সাধন ও সংরক্ষণ কাজ দ্রুত শুরু হতে যাচ্ছে, যাতে 2 দফায় অনুদান দিচ্ছে ভারত। এ বিষয়ে বিকেলে 2 দেশের মধ্যে এই টেকসই উন্নয়ন প্রকল্পের সমঝোতা স্মারক সই হয়। ভারতের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন বাংলাদেশের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহ মোহাম্মদ আমিনুল হক ও রাজশাহী সিটির ভারপ্রাপ্ত মেয়র নিয়ামুল আজিম নিজাম এবং ঢাকার ভারতীয় হাইকমিশনার শ্রী হর্ষবর্ধন সিংলা। পরে নগর ভবন সম্মেলন কক্ষে ভারতীয় হাইকমিশনার শ্রী হর্ষবর্ধন সিংলাকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ফজলে হোসেন বাদশাহ এমপি। সংবর্ধনা অনুষ্ঠান শেষে রাজশাহী চেম্বার অব কমার্স ভবনে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন ভারতীয় হাইকমিশনার। পূবালী ব্যাংক ঢাকা দক্ষিণ অঞ্চলের শাখা প্রধানদের প্রথম সম্মেলন 2017 অনুষ্ঠিত হয়েছে। প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হালিম চৌধুরী। ব্যাংকের ঢাকা দক্ষিণ অঞ্চলের প্রধান মোহাম্মদ সিরাজুল ইসলাম মিয়ার সভাপতিত্বে সম্মেলনে গেস্ট অফ অনার হিসেবে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী ও আক্তার হামিদ খান উপস্থিত ছিলেন। এতে ঢাকা দক্ষিণ অঞ্চলের শাখা প্রধান ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। 2017 সালে লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন কৌশল নিয়ে সম্মেলনে কথা বলেন বক্তারা। নিচ্ছে আবারও সিবিসি টাইল সংবাদ বিরতি। মুসলিম প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা স্থগিত করে দিয়েছে মার্কিন আদালত। অভিবাসীদের স্বাগত জানিয়েছে কানাডা। অস্ট্রেলিয়ান ওপেনের মহাকাব্যিক ফাইনালে নাদালকে হারিয়ে 18তম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন রজার ফেদেরার।
আরও একবার আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। সাতটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ট্রাম্পের জারি করা নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করেছে মার্কিন আদালত। বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এদিকে ট্রাম্পের নিষেধাজ্ঞার সমালোচনায় মুখর হয়ে উঠেছে বিভিন্ন দেশের নেতারা। শরণার্থী ও অভিবাসীদের কানাডায় স্বাগত জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বিস্তারিত রয়েছে ডেস্ক রিপোর্টে। আপাতত স্বস্তি ফিরে পেল যুক্তরাষ্ট্রগামী অভিবাসী ও শরণার্থীরা। শনিবার তাদের উপর জারি করা নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করেছে মার্কিন আদালত। শুক্রবার এক নির্বাহী আদেশে ইরাক, ইরান ও সিরিয়া সহ 7টি মুসলিম দেশ থেকে শরণার্থী অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞা ও কড়াকড়ি আরোপ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর বিরুদ্ধে মার্কিন সিভিল লিবার্টিস ইউনিয়ন সহ কয়েকটি মানবাধিকার সংস্থা মামলা করলে নিষেধাজ্ঞা সাময়িক স্থগিত করেন মার্কিন বিচারকরা। নিষেধাজ্ঞা জারির পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দর থেকে অন্তত 200 মানুষকে আটক করা হয়, যাদের কয়েকজনের কাছে বৈধ মার্কিন ভিসা ছিল। ক্ষমতায় আসার পরপরই এমন সিদ্ধান্ত দিয়ে যুক্তরাষ্ট্রের ভেতরে ও বাইরে তীব্র ক্ষোভ আর সমালোচনার মুখে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ধরনের আচরণকে বর্ণবাদী হিসেবে উল্লেখ করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার আলী লারিজানি। আর মার্কিন নাগরিকদের ইরানে প্রবেশে পাল্টা নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্তের সাথে দ্বিমত পোষণ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মেও। তবে ট্রাম্পের সিদ্ধান্তের নিন্দা না জানানোয় নিজ দেশেই সমালোচনার মুখে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। অবশ্য ট্রাম্পের সমালোচনা করেছেন ব্রিটেনের কনজারভেটিভ ও লিবারেল উভয় পার্টির নেতারা। আর সরাসরি ট্রাম্পের সমালোচনায় না গিয়ে যুক্তরাষ্ট্রে যেতে না পারা শরণার্থীদের কানাডায় স্থান দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এক টুইট বার্তায় তিনি শরণার্থীদের কানাডায় স্বাগত জানান। এদিকে ট্রাম্পের নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে যুক্তরাষ্ট্র জুড়ে অব্যাহত রয়েছে বিক্ষোভ মিছিল। রিফাত জামান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবারে দেশের বাইরের বেশ কিছু খবর নিয়ে থাকছে একটি ডেস্ক রিপোর্ট। ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় আল বাইদা প্রদেশে মার্কিন বিমান হামলায় নিহত হয়েছে 8 মহিলা ও 8 শিশুসহ অন্তত 20 জন। এতে জঙ্গি সংগঠন আল কায়েদার এক শীর্ষ নেতাসহ 3 উপজাতি নেতা নিহতের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। তাদের 6টি ভবনও বিধ্বস্ত হয়েছে। তবে হামলার বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি যুক্তরাষ্ট্র। জাতিসংঘের হিসেবে ইয়েমেনে 2015 মার্চ থেকে চালানো সৌদি নেতৃত্বাধীন অভিযানে এ পর্যন্ত অন্তত 10,000 মানুষের প্রাণহানি হয়েছে, যার অর্ধেকই বেসামরিক নাগরিক। মালয়েশিয়ার পূর্বাঞ্চলীয় সাফা রাজ্যে যাত্রীবাহী একটি নৌকা ডুবে 31 জন নিখোঁজ রয়েছে। আরোহীদের 28 জনই চীনা পর্যটক। শনিবার সন্ধ্যায় রাজ্যের কোটা কিনাবালুর পশ্চিমে নৌকাটি ডুবে যায়। উদ্ধার অভিযান চলছে। খারাপ আবহাওয়ার কারণে নৌকাটি ডুবে যায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দক্ষিণ আমেরিকার চিলিতে প্রায় 2 সপ্তাহের দাবানলে নিহতের সংখ্যা 11 জনে পৌঁছেছে, আহত অনেকে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দেশটির ফায়ার সার্ভিসের অন্তত 31টি ইউনিট। তবে এখনও নিয়ন্ত্রণে আসেনি দাবানল। শাকিলা সুলতানা, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব উজালা পেন্ট সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে। বিকৃত ইতিহাস তৈরি করে বিকৃত চরিত্র, মন্তব্য প্রধানমন্ত্রী। শিশু কিশোরদের অপরাধমূলক কাজে জড়ানো রোধে নজর রাখার পরামর্শ। বিশিষ্ট নাগরিকদের সাথে কাল আলোচনায় বসছে সার্চ কমিটি। জনগণের মতামত পেতে নামের তালিকা নিয়ে গণশুনানির প্রস্তাব। বিএনপি নাম পাঠাবে কিনা সিদ্ধান্ত স্থায়ী কমিটির বৈঠকে। সার্চ কমিটি নিয়ে অসন্তুষ্টির কথা আবারও জানালেন রিজভী। পুলিশের সাময়িক বরখাস্ত কেবলই লোক দেখানো, দৃষ্টান্তমূলক শাস্তির পরিবর্তে অনেকের হয়েছে পদোন্নতি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রয়েছে রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। দর্শক, এছাড়াও দেশ ও দেশের বাইরে সবশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন বাংলা লিঙ্ক অথবা এয়ারটেল থেকে ডায়াল করতে পারেন 1616 নাম্বারে। ধন্যবাদ সবাইকে, সঙ্গে থাকার।